আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের লাইভ সেশনে। কেমন আছে সবাই? কি কোন জায়গা থেকে আমাদেরকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান রেখেছি, যেগুলো আমাদের বিগত সালের বিভিন্ন বিসিএস, বিভিন্ন প্রাইমারি বা নিবন্ধন পরীক্ষায় বিভিন্ন জায়গা থেকে এসেছে এবং যে প্রশ্নগুলো আবার আপনার বিভিন্ন চাকরি পরীক্ষায় কাজে দিবে এবং যেগুলো আপনার পরীক্ষায় আসবে, ওই প্রশ্নগুলো কিন্তু আমরা আজকেও রেখেছি। দেখি আপনারা কতগুলো উত্তর দিতে পারেন। রোজা যত দিন যাচ্ছে তত মানুষের একটু ঢিলামিটা বাড়তেছে, তাই না? অনেকে উঠবো না, আর একটু পরে উঠি, আর হুজুরা তো মসজিদ থেকে ডাকতেই আছে, তাই না? কেউ কেন এখন উঠবো না, পরে উঠি, তাই না? ঝটফট একটু জয়েন করে ফেলি সবাই। সবাইকে জয়েন করতে হবে, একটু শেয়ার করতে হবে। শেয়ার না করলে কিন্তু হবে না, একটু শেয়ার করতে, বুঝছেন? আপনারা শেয়ার করেন না, আসলে এত কষ্ট করে আমরা ক্লাস নেই আর আপনারা শেয়ার করেন একটু, তাহলে হবে বলেন? আপনাদের মাধ্যমেই তো জব মেডিসিন আজ এত দূর এসেছে, তাই না? আপনারা যদি শেয়ার না করতেন, রিয়াকশন ইউজ না করতেন, তাহলে কি আমাদের এত দূর আসতে পারতাম আমরা? আপনারা কেন করেন না বলেন তো? যারা দুষ্ট আছে তারা তো করবে না, কিছু কিছু দুষ্ট পাখি আছে তারা এসব শেয়ার করবে না। তারা জানে তারা শেয়ার করলে যদি জব মেডিসিন অনেক উপরে উঠে যায়, আর জব মেডিসিন এমনি উপরে উঠে গেছে, ঠিক আছে, আর উপরে উঠানোর দরকার নাই, নিচে নামিয়ে ফেলবো, এরকম অনেক আছে না? যারা ভালো মানুষ আছেন, যারা অরিজিনালি বলেন যে না স্যার আমরা ভালো মানুষ, আমরা শেয়ার করি প্রতিদিন, তো এরকম একজন সত্য কথা বলেন তো, কমেন্ট করেন তো যে আসলে প্রকৃতপক্ষে শেয়ার করেন কারা কারা, একটু বলেন তো যে হ্যাঁ না স্যার আমরা শেয়ার করি। কমেন্টের মাধ্যমে যান, তাদের নামগুলো আমি পড়বো আজকে, যে কারা কারা সত্য কথা বলেন, রোজার ক্ষেত্রে মিথ্যা কথা বলবেন না। কারা কারা শেয়ার করছেন, কারা কারা আজকে একটু দেখি তো, আমাকে বলেন তো যে কারা কারা শেয়ার করলেন, একটু বলেন দেখি, সত্য কথা দেখি আজকে শুনি। সিনথিয়া শুরু কইছে শেয়ার ডান, এখন শেয়ার কইরা কইছে না করে কইছে তার আমি দেখিনি। তো দেখি রোজার দিন একটু কট খাওয়ানো যায় কিনা, দেখি কারা কারা সত্য কথা বলেন তো। স্যার আমি শেয়ার করি, স্যার এই সময় লাইভ ক্লাসের সময় না। নবের হোসেন স্যার এই সময় লাইভ ক্লাসের সময় না, তাহলে কোন সময়? তুমি বলো তোমার কোন সময় সুবিধা হয় বলো তো? তুমি যখন তোমার সময় হবে তখন একটা তোমার জন্য স্পেশাল আমি একটা লাইভ ক্লাস নিয়ে দেবো না, বলো তো সেই সময়টা কখন? বলো বলো তোমার সময়টা একটু জানিয়ে দাও, তুমি কখন ফ্রি থাকো? তাহলে যারা যারা যখন ফ্রি থাকবেন তাদের জন্য ওই টাইমে আমরা একটা একটা ক্লাস শুরু করে মানে পড়াই দেবো তোমাদের জন্য। বলো তোমার সময় কখন? রাত 12টার পরে? কখন 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 নিলে সুবিধা হয় তোমার জন্য বলো? স্যার অবশ্যই শেয়ার করি। গুড 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 গুড। সাদিকুর রহমান এই তো আছেন আমাদের সাথে, ওকে। আর কারা কারা আছেন দেখি। স্যার আমি শেয়ার করি, রিজওয়ান আলী তিনি বলছেন আমি শেয়ার করি, বাট আচ্ছা দেখি আর কি কি আছেন। স্যার সুমা আক্তার, জানাতুল মনি বা খাদিজা আক্তার, তাহিরা, গুড। আমি শেয়ার করছি, গুড। আচ্ছা যাই হোক, এবার উত্তরে বলেন কোনটি শুদ্ধ বানান, এটা একটু বলেন তো দেখি। কোনটি শুদ্ধ বানান দেখি, কে পারেন হাত জাগান। এটা কে দ্রুত বলে, উত্তরটা করেন তাড়াতাড়ি, উত্তরটা করেন, কোনটি শুদ্ধ বানান এটা করেন না তাড়াতাড়ি। স্যার রাত 9টা থেকে শুরু করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, রাত 9টা থেকে একটা ক্লাস দিয়ে দেবো। তোমরা যখন কবা তখনই একটা ক্লাস দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। দ্রুত বলো কোনটি শুদ্ধ বানান। তাহলে 9টার সময় একটা গ্রুপ কি করবে জানো? স্যার সারাদিন রোজা রাইখা এই তারাবি পইরা আইসা এখন আবার শুরু করছেন ক্লাস, স্যার এটা কি ঠিক? এখন কটা খাইয়া স্যার একটু বউ লইয়া ঘুম দেবো, আর আপনি আছেন এখন ক্লাসের ধান্দায়, বুঝলেন না? তখন আবার এক গ্রুপ আবার খেয়ে পেয়ে যাবে, বুঝলেন না? বাংলাদেশে গ্রুপের তো কোনো অভাব নেই, অভাব নেই। হ্যাঁ স্যার চোখে ঝাপসাল আছে, চোখে একটু পানি দিয়ে আসো তাহলে চোখ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন দেখো কোনটি শুদ্ধ, এটা তো বলো কোনটা শুদ্ধ। এখানে দেখো 1 নম্বরে দেখো এটা শুদ্ধ আছে কিনা, 1 নম্বরটা দেখো শুদ্ধ আছে কিনা। না, 1 নম্বরটা মহা ভুল একটা, এটা শুদ্ধ নাই। এটা শুদ্ধ বানানটা আমরা অলওয়েজ শিখাই থাকি উষা। উষা শব্দের অর্থ হলো ভোরবেলা, উষা শব্দের অর্থ হলো ভোরবেলা। হ্যাঁ
তাটা ভুল। আর কাহিনী তো বরাবরই ভুল। এই কাহিনী আর কত, হ্যাঁ কাহিনী নিয়ে আর কাহিনী কত, কাহিনী বানানটা তো বরাবরই ভুল। ওটা তার কাহিনী বানান, এটা আমরা প্রচুর পরিমাণে শিখেছি। এ হলো কাহিনী বানান, কারণ কাহিনী হলো হিন্দি শব্দ, এই জন্য বিদেশি শব্দ বানান রস্বইকার হবে। এরপর দেখো মন, এটাও ভুল। এই মন বানানো সবসময় দন্তনা দিয়ে লিখবে, দন্তনা মন। এই মন অর্থ হার্ট, ভালো লাগবে, তোমার নিজের মন আছে একটা যেটা তুমি অন্যকে দিয়ে দাও মাঝে মাঝে, আর এই মনটা হলো আমাদের শুদ্ধ বানান। আবার 40 যদি 1 মন হয়, সেই মন বানানটাও দন্তনা। এক কথা এই মূর্ধন্য মন, এরকম মন এখন আর আমাদের বাংলা অভিধানে নেই। তা 40 1 মন, ওই মন বানানো দন্তনা। আর এমনিতে আমাদের যে মন আছে একটা, সেটাও দন্তনা। তো সেখানে পিনাক বানানটাই শুদ্ধ। এখন অনেকে ভাবতে, স্যার আমরা তো বলছি চাণক্য মাণিক্য গণ, বাণিজ্য লবণ মন, এই যে সভাপতি মুদ্রণা পড়ছেন, তাই না, পুরাতন গাইড বই বা বাজারে গাইড বই পড়ছেন, সেখানে কিন্তু পিনাক বানানটা এভাবেই দেওয়া আছে, পয়সকে পি মূর্ধন্য আকার না। তবে এই বানানটা বাংলা একাডেমি চেঞ্জ করে দিয়েছে। এখন যদি তোমার ভিতরে পেনিক জাগে, তাহলে পিনাক বানানটা পয়সকে পি নয়কার না পিনাক, এই দন্তনা দিয়ে লিখে দিবেন। ওকে, তার পিনাক বানানটা কি দিবেন, দন্তনা, মাথা কি তো। ওকে, আগে পিনাক বানানটা কিন্তু আমরা পুরাতন বোর্ড বই, ওটা কিন্তু মূর্ধন্য নয় ছিল, হ্যাঁ, কারণ সভাপতি মূর্ধন্য না ছিল। এখন আর সভাপতি মূর্ধন্য সেটা কাজ করবে না। 2 নম্বরটা দেখ, খিলিপান দিয়ে ওষুধ খাবে। এটা অনেকে আমার কাছে প্রশ্ন করেন, স্যার এত কিছু থাকতে খিলিপান দিয়ে ওষুধ খাইতে কয় কেন? এটা কবিরাজ আছে, গ্রামের কবিরাজ আছে, তারা সবসময় বলে যে খিলিপান দিয়ে ওষুধ খাবে। এটা কোন কারক? এখন এটা মনে রাখবে যে খিলিপান দিয়ে ওষুধ খাবে, এই খিলিপান মনে করে এটা একটা স্টপ প্লেস, স্টপ প্লেস ধরতে হবে, এটা স্টপ প্লেস, স্টপ প্লেস। তাহলে এই স্টপ প্লেস যদি থাকে, খিলিপান ওটা একটা স্থান ধরতে হবে। একটা পান চ্যাপ্টা, একটা পান আপনার হাতে নিতে হবে, তারপরে সেই পানের ভিতরে তোমার সেই যে মেডিসিন হার্বাল, কলিকাতা হার্বাল, সেইটারে তোমার মেডিসিনটা কি করতে হবে, পানের ভিতরে নিতে হবে। এরপরে পানের ভিতরে রাইখা পানটারে ভাস কইরা মুখের মধ্যে দিয়া চিবাইয়া খাইতে হইব, তাহলে তুমি শরীরে শক্তি পাবা। সেটার নামই হলো এই খিলিপান। তাই খিলিপানে কোনো বিভক্তি নাই, সুতরাং এটা হলো অধিকরণে শূন্য, অধিকরণে শূন্য, অধিকরণে শূন্য। কে কে পারছেন দেখি, কি কে পারলেন? এটা খিলিপান দিয়ে ওষুধ খাবে। এখন অনেকে এটা মনে করে এটা একটা যন্ত্র, খিলিপানটার অনেকে যন্ত্র মনে করে যে খিলিপান দিয়ে ওষুধ খাবে, তাহলে খিলিপান তো একটা যন্ত্র। আসলে এটা যন্ত্র না, খিলিপান এখানে স্থান হিসেবে কাজ করেছে, এই জন্য এটা অধিকরণ কারক। মনে থাকবে তো? এটা যদি পরীক্ষা আসে পারবেন না, খিলিপান এটা কি অধিকরণ কারক, অধিকরণে শূন্য, অধিকরণে শূন্য। মনে থাকবে তো? গড, সবাই পারছেন, থ্যাংক ইউ। আচ্ছা শেয়ার করেন তো, আপনারা শেয়ার করেন না, শরীরে প্রেম শেষ আপনাদের। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, গতানুগতিক শব্দের সন্ধি বিচ্ছেদ। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে, বিশেষ পরীক্ষা আসে, অনেক চাকরি পরীক্ষা আসে, যে গতানুগতিকের সন্ধি বিচ্ছেদ কি। সন্ধির ক্ষেত্রে এইখানে নজরটা রাখবেন। বলেন তো গতানুগতিকের সন্ধি বিচ্ছেদ কি, বলেন তো, এটা আসে পরীক্ষায়। না, এটা করণ কারক হবে কেন? এটা কি যন্ত্র নাকি খিলিপান? যেহেতু বলো এটা কি হবে, যেহেতু গতানুগতিক এই সন্ধি বিচ্ছেদ কি, মূল শব্দ কি, এই যে গত যোগ কি আনুগতিক না, গত যোগ অনুগতিক, গত যোগ আনুগতিক, গত যোগ কি অনুগতিক, গত যোগ অনুগতিক সমান সমান গতানুগতিক। মাথা তো? হ্যাঁ, এতক্ষণ পর খিলিপান খাও তুমি। গত যোগ আনুগতিক না, গত যোগ অনুগতিক সমান সমান গতানুগতিক, গত যোগ অনুগতিক সমান সমান গতানুগতিক। পরের প্রশ্নটা আমরা চলে যাই, দেখি দ্বৈপায়ন। এটা অনেকবার আমি বলেছি, দেখি এটা আজকে যে ভুল করবে তাকে এমন একটা মায়ের দিব। দ্বৈপায়নের সন্ধি বিচ্ছেদ কি বলেন? আরে গতাযোগ অনুগতিক না, তুমি বা তুলিকা তুলি, তুমি গতা লিখলে কেন? এত ভুল করলে হবে? পড়াশোনা করতে হবে, শুনে সবই ঠিক রাখতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাই না? এরপর আবার কি করতে হবে, পড়াশোনা করতে হবে, আল্লাহ কইছে সবই করতে হবে। তুমি যদি শুধু খালি মসজিদে বসে শুধু নামাজই পড়বা, সারাদিন রাত চব্বিশ মসজিদে ঘুমাইয়াই থাকবা, তোমার চাকরি দিবে না। আল্লাহ বলছে তুমি যতটুকু সময় তুমি ততটুকু ইবাদত করো, এরপর তুমি মাঠে ছড়িয়ে পড়ো, তোমাকে পড়াশোনা করতে হবে। আচ্ছা, এটা কি হবে বলো? দ্বৈপায়ন কি হবে? হ্যাঁ, এই দেখেন এটা আবার ভুল করতেছে। এই অনেকেই বলতেছে স্যার
খ নাম্বার উত্তর করতেছি। এই যারা খ নাম্বার উত্তর করতেছে এরা হলো বাংলাদেশের 1 নাম্বার রোহিঙ্গা। এরা বাংলাদেশে 1 নাম্বার রোহিঙ্গা। ওরা হলো এই দ্বৈপায়ন শব্দ, এটা বলতেছে না, এটা মূলত প্রকৃতি প্রত্যয় জনিত শব্দ, এটা সন্ধি জনিত শব্দ না, কিন্তু পরীক্ষা আসে বারবার। এটা হলো দ্বীপ যোগ আয়ন, দ্বীপ যোগ আয়ন। বারবার এটা লিখে দিই কেন, কারণ এটা বারবার বিভিন্ন চাকরি পরীক্ষা আসে আপনাদেরকে, এই জন্য এটা আমরা বারবার আপনাদেরকে লিখতে দিই। তো দ্বীপ যোগ অয়ন না, কিন্তু দ্বীপ যোগ আয়ন। পরের প্রশ্ন দেখি, বজ্জাত এর সন্ধি বিচ্ছেদ কি বলেন তো? বজ্জাত আমরা অহরহ কিন্তু বলি যে বজ্জাত কোথাকার, বলি না? বলি। এই নিয়মটা হলো কোন সন্ধি জড়িত শব্দের মধ্যে যদি এরকম সেম ডাবল ব্যঞ্জন থাকে, তার প্রথম ব্যঞ্জন উঠে তার পরিবর্তে খণ্ডতা বসে। এই যে দেখো উল্লেখিত একটা নিয়ম আছে সন্ধির। কোন সন্ধি গঠিত শব্দ যদি এরকম সেম ডাবল ব্যঞ্জন থাকে, তার প্রথম ব্যঞ্জন উঠিয়ে এই লয়ের পরিবর্তে একটা খণ্ডতা বসায় দেয়। উত যোগ লিখিত সমান কি? উল্লেখিত। এরকম আছে উড্ডিন, রসু ডয় ডয় দীর্ঘিকা না উড্ডিন। এই যে ড আছে, এটা ড এর পরিবর্তে খণ্ডতা যোগ ডিন, এইটা দিকে ডি না ডিন, উড্ডিন, এভাবে হবে। তবে এই নিয়মের কিন্তু ব্যতিক্রম আছে। এই নিয়মের আবার কি আছে? এই নিয়মের ব্যতিক্রম আছে। স্যার ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হলো এই নিয়ম মানে না। তার ভিতরে অন্যতম হলো এই যে নাচ জামাই, নাচ জামাই। দেখো এটাও ডাবল জ, কিন্তু এটা খণ্ডতা হবে না, এটা ত দিতে হবে। নাথ যোগ জামাই সমান সমান নাচ জামাই। এটা হলো এই নিয়মের ব্যতিক্রম। তার ভিতরে অন্যতম আছে বজ্জাত, আর একটা আছে বজ্জাত। এটা দেখো সেম ডাবল ব্যঞ্জন, তাহলে ব খণ্ডতা হবে না, বদ হবে। বদ মানে খারাপ, তাহলে বদ যোগ জাত সমান সমান বজ্জাত। বদ নিশ্চয় হর্ষ চিহ্ন। কার কার হইলো দেখি? মৃত্তিকার হইছে, সুজনের হইলো, সিনথিয়া হইছে, ইমরানেরও হয়েছে, জান্নাতুল ফেরদৌস তোমার হয় নাই বেবি, কারণ তুমি খণ্ডতা মারছো, তাই তোমারটা হয় নাই, বুঝেছো? তোমারটা হয় নাই। তাহলে এইগুলো হলো ব্যতিক্রম। নাচ জামাই, বজ্জাত, তৎছবি হয়ে গেল এগুলো কিন্নর। পরের প্রশ্ন দেখি, ঢাকা থেকে প্রকাশিত, এবার দেখি ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? ঢাকা প্রকাশ, বঙ্গদূত, ক্রান্তি, রংপুর বার্তাবহ। বলেন তো এটা কোনটা হবে? ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটা? রংপুর বার্তাবহ এটা তো হবেই না। এটা তো 1847 সালে রংপুর থেকে প্রকাশ পায়। এটা 1847 সালে রংপুর থেকে প্রকাশ পায়। এটা হলো বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র। তো এটা আমরা লিখতে পারো যে বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র। বাংলাদেশ ভূখণ্ড, বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম রংপুর বার্তাবহ, তাই না? ক্রান্তি, রণেশ দাশগুপ্ত। এই ক্রান্তি পত্রিকার সম্পাদকের নাম কি? এটা কিন্তু রণেশ দাশগুপ্ত, লিখে রাখো, রণেশ দাশগুপ্ত, রণেশ দাশগুপ্ত। এটাও ঢাকা থেকে প্রকাশ পায়, তবে এটা প্রথম প্রকাশ পায় না, এখানে বলছে প্রথম। এটাও ঢাকা থেকে প্রকাশ পায়, ক্রান্তি পত্রিকা, রণেশ দাশগুপ্ত। বঙ্গদূত, এটা নীলমণি হালদার, নীলমণি হালদার, নীলমণি হালদার সম্পাদিত একটা পত্রিকা হলো বঙ্গদূত। এবার ঢাকা প্রকাশ, কৃষ্ণচন্দ্র মজুমদার। ঢাকা প্রকাশ, এটা হলো কৃষ্ণচন্দ্র মজুমদার, কৃষ্ণচন্দ্র মজুমদার। ঠিক আছে, এটা প্রকাশ পায় 1861 সালে। কত সালে? 1861 সালে। তো এটাই হলো ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম। লিখছেন সবাই? ওয়াও, আমরা সবাই পেয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কুব্বত আলী সবাই পারছেন, বা পলাশ মজুমদার, পলাশ মজুমদার পড়েছেন, বাহ, গুড। তা এই যে সাফা কবির, তিনিও আছেন আমাদের সাথে। তা ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? উত্তরটা হবে ঢাকা প্রকাশ। আবার ধরতে পারে যে এই ঢাকা প্রকাশ, এই পত্রিকাটার সম্পাদক কে? এই পত্রিকাটার সম্পাদক হলো কৃষ্ণচন্দ্র মজুমদার। আবার আসতে পারে এই পত্রিকাটি কত সালে প্রকাশ পায়? এটি প্রকাশ পায় 1861 সালে প্রকাশ পায়। আসতে পারে বঙ্গদূত পত্রিকাটি সম্পাদককে নীলমণি হালদার। আসতে পারে ক্রান্তি পত্রিকাটির সম্পাদককে রণেশ দাশগুপ্ত। রংপুর বার্তাবহ, এটা কি?
এটা হলো প্রকাশ পায় কত সালে? 1847 সালে বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম রংপুর বার্তাবাহ। হরিচরণ ঘোষ, এটার সম্পাদকের নাম হরিচরণ ঘোষ। ঠিক আছে, রংপুর বার্তাবাহ হয়ে গেল। ক্লিয়ার সবাই? গড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নটা 43তম বিসিএস বা অন্যান্য আরো এর আগে বিসিএস পরীক্ষা অনেকবার আসছে, নিবন্ধন পরীক্ষা আসছে। তাহলে এই প্রশ্নটা বলতে হবে আপনাদেরকে, বটতলার উপন্যাসটি কার লেখা? বলতে পারবেন? বটতলার উপন্যাস। এই খাবার দাবার খাইয়েন কিন্তু আপনারা, শুধু ক্লাস করেন না, একটু খাবার দাবারও একটু খাইয়েন। হ্যাঁ, যারা খাওয়া দাওয়া করেন না একটু খাবার দাবার খাইয়েন। বেশি বেশি পাঙ্গাস মাছ খাবেন। হ্যাঁ, রমজান মাসে বেশি বেশি পাঙ্গাস খাবে, শরীরে তৈল হয়ে যাবে। দ্রুত বলো, আমাদের জাতীয় মাছ পাঙ্গাস। কোনটা হবে? এটা অনেকবার আসছে, রাজিয়া খান। লিজা বলছে স্যার এটা রাজিয়া খান। হ্যাঁ, এটা আমাদের তসলিমা নাসরিন, এই কিউট আপুটা কিন্তু এটা লেখে না। হ্যাঁ, কেউ আবার তসলিমা নাসরিন করেন না, আমাদের খুব কিউট একটা আপু আছে, তার নাম হলো তসলিমা নাসরিন। তার বিখ্যাত বই কি বলতে পারবা? লজ্জা, আমার মেয়ে বেলা। তার বিখ্যাত বই লজ্জা, আর একটা কি? আমার মেয়ে বেলা। আমার মেয়ে বেলা, লজ্জা, এটা হলো তসলিমা নাসরিনের বিখ্যাত। আমাদের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কি এক্স গার্লফ্রেন্ড, আমাদের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তার বিখ্যাত গান ভালো আছি ভালো থেকেও আকাশের ঠিকানায় চিঠি লেখো, তাই না? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, ভালো আছি ভালো থেকেও আকাশের ঠিকানায় চিঠি লেখো। ঠিক আছে, তার গার্লফ্রেন্ড কে ছিল? তার ওয়াইফ প্লাস গার্লফ্রেন্ড ছিল এই তসলিমা নাসরিন। এবার আছে রাবেয়া খাতুন, তাই না? হ্যাঁ, রাবেয়া খাতুন বিখ্যাত অনেক, মেঘের পরে মেঘ, বিখ্যাত অনেক মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রচয়িতা আমাদের এই রাবেয়া খাতুন। সেলিনা হোসেন, তিনিও আমাদের বাংলাদেশের অনেক বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, যেরকম হাঙর নদী গ্রেনেড, এই বিখ্যাত উপন্যাসটা রচয়িতা। এরপর আছে রাজিয়া খান। এই রাজিয়া খান এমন একজন লেডিস, অর্থাৎ যিনি মহিয়সী নারী, যার বিখ্যাত একটা উপন্যাস আছে, নামই হলো বটতলার উপন্যাস। লিখছে সবাই? হ্যাঁ, এই গানে সিলেটের সালমান অভিনয় করছে। গুড, লিখছে সবাই? আপনারা তো ভালোই পারেন। ওরে কয় এটা অনেকে, এগুলো না বলাই ভালো, অনেকে এটাও খেতে পারে। আরে না, কি কইছে পায় না? পাঙ্গাস মাছ এখন সবাই খাইতে পারে, কেজি মাত্র 200 টাকা। এটা কম বেশি সবাই খাইতে পারে। লিখছেন এটা? এরপর দেখেন পরেরটা কি, আমাদের এখানে যারা ক্লাস করে তারা মোটামুটি পাঙ্গাস মাছ খাওয়ার মতো যোগ্যতা তাদের আছে। আমাদের এখানে ওইসব মানুষ ক্লাস করে না যারা পাঙ্গাস মাছ খেতে পারে, এই ধরনের মানুষ ক্লাস খুব কম করে। তো মনে করেন পাঙ্গাস মাছ খেতে পারে এরকম অভাব নাই, তুমি যে কোনো মেসে থাকবা, মেসে তোমার পাঙ্গাস মাছ দিবি। আর পাঙ্গাস মাছ অনেকের ফেভারেট, কিন্তু আমারও ফেভারেট। পাঙ্গাস মাছ ভালোই লাগে, মানুষ অনেকেই করে, কিন্তু পাঙ্গাস মাছটা খাওয়ার একটা মজা আছে আলাদা। রান্না করতে জানতে হবে, কিন্তু রান্না সবাই আবার রান্না পারে না। আমাদের ঘরে দুলাল, বিখ্যাত উপন্যাসটা কত সালে প্রকাশ পায়? 1858, 1857, 1560, 1861। দেখি এটা কার কার পারেন? দ্রুত। স্যার নিবন্ধন পরীক্ষা কি বাংলা সাহিত্য অংশ সিলেবাসে নাই? জানাবেন প্লিজ। কি কইছে নাই তোমারে? স্যার বোর্ডের লেখা বোঝাচ্ছেন, একটু জুম করেন। আচ্ছা, এটা কি হবে বলো তো? আলালের ঘরে দুলাল উপন্যাসটা কত সালে প্রকাশ পায়? দ্রুত বল, উত্তরটা করো। কে বলছে? একজন বলছে স্যার 1861। তুলিকা তুলি, ভেরি গুড। ফাইন পাপ্পু, তিনি বলছেন 1861। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। লিজা বলছে 1858। রেহেনা আক্তার, তিনি বলছে 1861। থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ। এনি খান, তিনি বলছে 1861। থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ। বাবা, ওকে, এই যে অনিকা, থ্যাংক ইউ, 1861। ভেরি গুড, তোমরা তো খুব ভালোই পারো। রিজন আলী, থ্যাংক ইউ, 1861। বাবা, এবার কি আছে? 1861। বাবা, ভেরি গুড, ভেরি গুড। বাবা, আহসান আহমেদ, 1861। ভেরি গুড, 30টা বড়, ভালো, তোমরা তো ভালোই পারো। এই যারা 1861 বলছেন না, তারা একটা বড় একটা হাঁসের আন্ডা পাইছেন। এই যে যাদেরকে থ্যাংক ইউ দিছি, আসলে এরা থ্যাংক ইউ পাওয়ার যোগ্যতা নাই এদের, বুঝছেন? যাদেরকে থ্যাংক ইউ দিছি
তারা এই একটা আন্ডা পাইছে। কোন আন্ডা জানো? পচা আন্ডার ভিতরে জীবাণু আছে। এই পচা আন্ডা খাবে ওরা। যারা 1861 উত্তর করছে এরা পচা আন্ডা খাবে। কোন আন্ডা খাবে? পচা আন্ডা। কারা কারা 1861 বলছো? যারা 1861 বলছো তাদের জন্য একটা পচা আন্ডা গিফট করলাম, ঠিক আছে? তারা পচা আন্ডা খাবে, ভালো আন্ডা তাদের কপালে নাই, কারণ এরা পড়াশোনা করে না। তাই তোমাদের জন্য এই পচা আন্ডা দিয়ে দিলাম একটা। এটার নাম কি? পচা আন্ডা। এই পচা বানান পচা, কোনো চন্দ্রবিন্দু হবে না কিন্তু। তাদের যারা 1861 বলছো তাদের জন্য পচা আন্ডার শুভেচ্ছা। কোন আন্ডা? পচা আন্ডা, বুঝছে? পচা আন্ডা। আসলে মনে রাখবেন, বাংলা এই যে আলালের ঘরে দুলাল, এটা হলো আমাদের বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল। এটার পেরিচাঁদ মিত্র 1858 সালে প্রকাশ পায়। আর এটা কার? এটা হলো পেরিচাঁদ মিত্র। লিসেন, মনে থাকবে। আপনাদের দিয়ে কিছুই হইব না, তারপরে কাজ আছে। 1858, এবার ঠিক দিয়ে রাখো 1858। 1861 যারা বলছেন তাদের জন্য পচা ডিমের শুভেচ্ছা। খালি পচা ডিমের শুভেচ্ছা। আসলে আলালের দুলাল উপন্যাসে প্রকাশ পায় 1858। মনে থাকে জানো। পরটা কি? ধর্মমঙ্গল কাব্য। দেখো, ধর্মমঙ্গল কাব্য মধ্যযুগে যখন আমরা মঙ্গল কাব্য পড়েছি, তার ভিতরে অপ্রধান মঙ্গল কাব্যের মধ্যে অন্যতম হলো ধর্মমঙ্গল কাব্য। এই ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হলো ময়ূর ভট্ট। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হলো এই ময়ূর ভট্ট। এবং এই ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলো ঘনরাম চক্রবর্তী। তাই ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কি? ময়ূর ভট্ট এবং শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। আর ধর্মমঙ্গল কাব্যের অন্যতম আরেকজন কবির নাম হলো রূপরাম চক্রবর্তী। লিখছেন? তাড়াতাড়ি। হ্যাঁ, পচা আন্ডা কারা কারা পাইছে? হাত জাগাও। পচা আন্ডা কারা? তাহলে এই যে দেখো, ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? ময়ূর ভট্ট। আর ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। এগুলো মনে রাখবা। চাকরি কেমনি হবে? তোমরা পড়াশোনাই করো না, সারাদিন মোবাইলে রিলস দেখো। এই হলো তোমাদের অবস্থা। সারাদিন যদি রিলস দেখো তাহলে হবে? আমি যে গান গাই তা যৌবনের গান, এটি কোন ধরনের বাক্য? আমি যে গান গাই তা যৌবনের গান, এটা কোন ধরনের বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, খণ্ড বাক্য, নাকি কোনটি না? দ্রুত বলো দেখি কার কার হয় এটা। দ্রুত বলো, তাড়াতাড়ি। মারিয়া জান্নাত, কি তুমি এবার কার আবার বিধবা বিবাহ করো? বিধবা ভালো তো, করো, সব কামাই করতে পারবা। আমি যে গান গাই তা যৌবনের গান, এটি কোন ধরনের বাক্য? দ্রুত বলবা। কোন বাক্যের ভিতরে এই যে যা তা, যে, সে, যিনি, তিনি, যদি, তবে, যখন, তখন, এগুলো যদি যুক্ত থাকে তাহলে সেটা অবশ্যই জটিল বাক্য। সেটা অবশ্যই কি হবে? জটিল বাক্য। কার কার হলো? হাত জাগাও। আমি পারছি। স্বপ্নের রাজকুমারী, বা তিনি বলছেন জটিল। কি সুন্দর আইডির নাম, স্বপ্নের রাজকুমারী। বাহ, তাহলে এটা আমরা পারলাম। পরেরটা আমরা চলে যাই, দেখি আনন্দের মৃত্যু। একটা হলো আনন্দের মৃত্যু, আর একটা হলো আনন্দের মৃত্যু নেই। আরেকটা বই আছে আনন্দের মৃত্যু নেই। আনন্দের মৃত্যু নেই। এই নেই পর্যন্ত যদি বসে তাহলে হবে মহাদেব সাহা। তা আনন্দের মৃত্যু নেই, এটা কার লেখা? মহাদেব সাহা। আর এখানে বলছে আনন্দের মৃত্যু, শুধু আনন্দের মৃত্যু। এখানে কিন্তু নেই কথাটা নেই। আনন্দের মৃত্যু নেই যদি বলে মহাদেব সাহা, আর আনন্দের মৃত্যু সৈয়দ শামসুল হক, বিখ্যাত রাইটার। খেলারাম খেলে যা। দ্রুত হলো। ওকে, তা আনন্দের মৃত্যু নেই এটা কার লেখা? মহাদেব সাহা। আর আনন্দের মৃত্যু উপন্যাসটা রচয়িতা সৈয়দ শামসুল হক। পরের প্রশ্ন দেখি, ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালাটির নাম কি? কে পারেন? একটু দেখেন, ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালাটির নাম কি? ময়মনসিংহ গীতিকা। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে। ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা? এটা হলো নেত্রকোনা ও কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা। পরীক্ষা যদি আসে তাহলে এটা কি হবে? নেত্রকোনা ও কিশোরগঞ্জ।
তো যদি বলে ময়মনসিংহ গীতিকা কোন অঞ্চলের গীতিকা, ময়মনসিংহ গীতিকা হলো নেত্রকোনা এবং কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা। এই ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন কে? এ প্রশ্নটা বারবার আসে। প্রথম সংগ্রহ করেন কে বলতে পারবা? চন্দ্রকুমার দে। এটা অনেক পরীক্ষা আসে। তার বাড়ি হলো নেত্রকোনা। এরপর আসে ময়মনসিংহ গীতিকা সম্পাদনা ও প্রকাশ করেন কে? সম্পাদনা ও প্রকাশ করেন কে? ময়মনসিংহ গীতিকা সম্পাদনা ও প্রকাশ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। ডক্টর দীনেশ চন্দ্র সেন তিনি কিন্তু এটা সম্পাদনা প্রকাশ করেন কত সালে? 1923 সালে। 1923 সালে। কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আর ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত হয়? ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়। 23টি ভাষায় অনুদিত হয়। তা ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়। তো ভালো করে খেয়াল রাখো, ময়মনসিংহ গীতিকা হলো নেত্রকোনা ও কিশোরগঞ্জ অঞ্চলের গীতিকা। ময়মনসিংহ গীতিকা প্রথম সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। তার বাড়ি কোথায়? নেত্রকোনা। এই ময়মনসিংহ গীতিকা সম্পাদনা এবং প্রকাশ করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। কত সালে? 1923 সালে। কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আর ডক্টর দীনেশ চন্দ্র সেনের পৈতৃক নিবাস বা তার বাড়ি কোথায়? বাংলাদেশের মানিকগঞ্জ, এবং তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। আর ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়। ময়মনসিংহ গীতিকায় পালা আছে কয়টি? ময়মনসিংহ গীতিকায় পালা আছে 10টি। লিখে রাখো, পরীক্ষা আসে যে ময়মনসিংহ গীতিকায় কতটি পালা আছে। ময়মনসিংহ গীতিকায় পালা আছে 10টি। মনে থাকবে প্রথম পালাটির নাম কি? ময়মনসিংহ গীতিকার প্রথম পালাটির নাম দেওয়ানা মদিনা। দেওয়ানা মদিনা, এটা কিন্তু আসতে পারে। ময়মনসিংহ গীতিকার প্রথম পালাটির নাম কি? দেওয়ানা মদিনা। লিখছেন? দেওয়ানা মদিনা। তাহলে এখানে বলছেন যে ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালাটির নাম হলো মহুয়া। ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালার নাম কি? মহুয়া। আর ময়মনসিংহ গীতিকার প্রথম পালাটির নাম হলো দেওয়ানা মদিনা, আর ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালাটির নাম মহুয়া। এই মহুয়া পালাটির রচয়িতা হলো দিস কানাই। লিখে রাখো, মহুয়া পালাটির রচয়িতা হলো দিস কানাই। দ্রুত লেখো, সবগুলো লিখে ফেলবা। হ্যাঁ, মহুয়া পালাটির রচয়িতাকে দিস কানাই। আপনারা খাবার দাবার খাচ্ছেন তো? 4:56 বেজে গেছে, আমাদেরকে 4:56 বেজে গেছে। হ্যাঁ, দেওয়ানা মদিনা মনসুর বয়াতি, এটাও লিখে রাখো। দেওয়ানা মদিনা এই পালাটি রচয়িতাকে, এই দেওয়ানা মদিনা এই পালাটি রচয়িতা হলো মনসুর বয়াতি। মনসুর বয়াতি। দেওয়ানা মদিনা এই পালাটি রচয়িতা মনসুর বয়াতি। সব কটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। যে কটা প্রশ্ন লিখে দিলাম সব গুরুত্বপূর্ণ। লিখছো সবাই? ওকে, লেখা শেষ হলে ডান লিখবা। পরের প্রশ্নটা দেখি আমরা। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? বলো। ঢাকা শহরে যারা আছেন আশেপাশে 10 মিনিট আছে, এখন 10 মিনিট আছে আপনাদের হাতে, কিন্তু 10 মিনিট আছে। দ্রুত দ্রুত এখানে বলছো মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? বলতে পারবা? এটা হলো প্রাচীন যুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন। প্রাচীন চর্যাপদ। এটা লেখো, প্রাচীন যুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন। প্রাচীন যুগের, এটা হলো প্রাচীন যুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? চর্যাপদ। আর মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন কি? বলতে পারো? কে পারো? বলো, মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন কি? কে পারে দেখি তো এটা? যে রে অবুস মানিক, তিনি বলেছেন খ, চর্যাপদ। ভেরি গুড। আর কে আছেন? ক, অনেকে বলছেন ক। ক মেঘলা আকাশ, তিনি বলেছেন ক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড। ফারজানা আক্তার, তিনি বলেছেন ক। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। আর কারা কারা আছেন? গুড। ঐশী, তিনি ওয়েস্টে পদে বলে। শিমু, তিনি বলছেন গ। আর কারা কারা আছেন? মধ্যযুগের শ্রেষ্ঠ কোনটা? যারা কইছেন শ্রীকৃষ্ণ কিন্তু তারা একটা পচা হাঁসের আন্ডা পাইছেন। এই যে আন্ডা, এই যে পচা হাঁসের আন্ডা পাইছেন। এখানে বলছেন মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন।
অবশ্যই হবে বৈষ্ণব পদাবলী, অবশ্যই হবে বৈষ্ণব পদাবলী। আর এটা হবে মধ্যযুগের প্রথম নিদর্শন, এটা হবে মধ্যযুগের প্রথম নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রেষ্ঠ নিদর্শন হলো বৈষ্ণব পদাবলী। মনে থাকবে তো? গুড। এখনো কইতেছি শ্রীকৃষ্ণ কীর্তন, বাহ, এটা আন্দাজে ঢিল মারো তোমরা না? মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হবে বৈষ্ণব পদাবলী। তোমরা তো কিছুই পারো না, কও তো। তোমরা যা উত্তর কর এগুলা কোনো চলে বাংলাদেশে? কেমনে চাকরি হইবে? সহজ সহজ প্রশ্নগুলো তোমরা পারো না। বলছে মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ, উত্তরটা হবে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী লিখে রাখো। আর যদি বলে মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটা, তাহলে হবে শ্রীকৃষ্ণ কীর্তন। আর চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের প্রথম নিদর্শন। এবার ক্লিয়ার? মনে থাকবে? কিছুই পারো না তোমরা, ইস রে। এরপর দেখো, এটা কি? বাংলাদেশ ব্যাংক অফিসার 2015 সালের একটা প্রশ্ন। বলো তো এটা কি হবে? বাল শব্দটির অর্থ কি বলেন? দেখি উত্তরটা কয়জনে পারেন, দ্রুত বলেন। 2015 সালের একটা প্রশ্ন, বাল শব্দটির অর্থ কি? কয় তুমি বুঝছো? কয় বাল বুঝছো। দ্রুত বলো। না, ক্যারিয়ার প্লাস বাংলা বই আপডেট আসতেছে, আপডেট আসতে 2 থেকে 3 দিন লাগবে, আর 2 থেকে 3 দিনের ভিতরে এসে যাবে। দ্রুত বলো। হ্যাঁ, সবাই পারে, কিন্তু ঘুম থেকে উঠে মাথার কাজ করে না, বুঝলেন না? বলো তো, বলো বলো, কি হবে? বাল শব্দের অর্থ কি? একজনও পারেন নাই স্যার। আদি বা প্রথম বলা যায়। দেখো, একজনও পারে না। বাল অর্থ কি? এটা কেউই পারে না তোমরা। হ্যাঁ, শামিমা আক্তার, থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ। একজনের পাইছি, একজন পাইছি শুধু। উত্তরটা হলো শিশু। তাহলে বাল শব্দের অর্থ কি? শিশু। বাল শব্দের অর্থ কি? শিশু। আমরা কিন্তু বলে বাল বৃদ্ধ বনিতা, আমরা বলি না? এই যে একটা কথা বলি যে বাল বৃদ্ধ বনিতা, এরকম আমরা বলি, কিন্তু এই বাল শব্দের অর্থ কি? শিশু। আজকে আমরা শব্দ শিখলাম যে বাল শব্দটির অর্থ কি? শিশু। বাল শব্দের অর্থ কি? শিশু। পারলা না তোমরা। তোমরা কি যে একটা ফৌজিয়া পারবেন, খারাপ ভাষা। এটা কি খারাপ ভাষা? তুমি শিশু, শিশুটাকে তুমি বাল অর্থ শিশু, এটা খারাপ ভাষা? এটা কোনো কথা? এটা চাকরি পরীক্ষা কেন দিছে কও? চাকরি পরীক্ষা কেন দিছে? ধনী শব্দটির অর্থ কি? বলো, ধনী শব্দের অর্থ কি? সুন্দরী স্ত্রী, সম্পদশালী, ছোট মাছ, আর একটা হলো মিষ্টি আলু। কোনটা হবে উত্তর বলো তো? কোনটা হবে? দ্রুত বলো কোনটা। এর উত্তরটা বলো না, দ্রুত বলো। যে ধনী শব্দটির অর্থ কি? সুন্দরী স্ত্রী, সম্পদশালী, ছোট মাছ। ছোট মাছ আছে না, এটা কি হবে? নাকি মিষ্টি আলু? কোনটা উত্তর হবে? দ্রুত বলো। কে কারা পারে? এটা দ্রুত বলতে হবে। স্যার জানতাম না স্যার। আরে শিশু, এখন সবাই শিশু শুরু করেছে, এখন সবাই একদম বাল হয়ে গেছে। এখন সবাই পারছে, এখন সবাই এখন শিশু মারতেছে। বাহ বাহ, দ্রুত দ্রুত বলো। এটা কি হবে? এটা বলো না। ধনী শব্দটির অর্থ কি? ধনী শব্দের অর্থ কি? সেলিম বলছে সুন্দরী স্ত্রী। দ্রুত। গ গ স্বপ্নের সন্ধি, তিনি বলছেন ক। হ্যাঁ, কার কার এই ধনী কার কার আছে? সুন্দরী স্ত্রী কার কার আছে বলতো? হ্যাঁ, এই ধ দন্তনায় রসে ধনী শব্দের অর্থ সুন্দরী স্ত্রী। আছে নাকি কারো? সুন্দরী স্ত্রী আছে তোমাদের ভিতরে কারো? বলো না। ধনী শব্দের অর্থ কি? সুন্দরী স্ত্রী আছে। কিছু কিছু শব্দ আছে যেগুলো অর্থগুলো আমাদের জানতে হয়। এই যে দেখো, সারমেয়, দন্তেশ্বর আর সার, ময়কামেয় অন্তস্থ। এই সারমেয় অর্থ কি বলতে পারবেন? এটা আসে সারমেয় শব্দের অর্থ কি? আবার একটা পরীক্ষা আসে মার্জার,
এই মার্জার অর্থ কি, এটাও আসে পরীক্ষায়, মনে রাখবেন। সারমেয় এই কথাটির অর্থ হলো কুত্তা, সারমেয় শব্দের অর্থ কি কুত্তা, আর মার্জার শব্দের অর্থ কি বিড়াল। বয়সী বি ডরবিন্দ রায় আকাল্লা বিড়াল। দ্রুত রাখো, দ্রুত রাখো, দ্রুত কি হবে? রুবেল মিয়া কয় আছে তো। কার বউ? তোমার বউ না আরেকজনের বউ? নিজের বউ না আরেকজনের বউ আছে? নিজেরটা না আরেকটা, দ্রুত বলো। তা সারমেয় শব্দের অর্থ কি কুত্তা। স্যার আমার আছে। নদী আক্তার। তোমার আবার কেমনে থাকে? স্যার বিয়ে করিনি। বা স্যার ফেনী থেকে আপনার দিকে রেনি রইছি শান্তামা। দ্রুত বলো। তা সারমেয় শব্দের অর্থ কি বলো না কেন? সারমেয় শব্দের অর্থ কুত্তা, সারমেয় শব্দের অর্থ কুত্তা, আর মার্জার অর্থ কি বিড়াল। এই অর্থ থেকে কিন্তু পরীক্ষায় অনেকগুলা পরীক্ষা আসে, তাহলে লিখে রাখো। এই শব্দটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসছে। সারমেয় অর্থ কুত্তা, মার্জার অর্থ বিড়াল। মার্জার অর্থ কি বিড়াল। লিখছে সবাই? এগুলো পরীক্ষা আসে কিন্তু। মনে থাকবে। তা সবাইকে বলি যে এই যারা মোটামুটি আছেন আমাদের জব মেডিসিনের সাথে যুক্ত আছেন, তারা প্রতিদিন, আজকে সকাল 9টায় আমাদের ক্লাস আছে, সকাল 9টায় ক্লাস আছে, সকাল 11টায় ক্লাস আছে 2:30 আজকে পেইড ব্যাচের ক্লাস কিন্তু। তো যারা মনে করেন যে দরকার, যে আমাদের ক্লাস করা দরকার, মনে করেন সামনে 51তম বিসিএস পরীক্ষা আসতেছে, 51তম বিসিএস আসতেছে আমাদের। এই 51তম বিসিএস পরীক্ষা যারা দিবেন তাদের জন্য আমাদের অনলাইন মাত্র 4000 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। 4000 টাকা একদম লেকচার শিট সহ, লেকচার শিট সহ কিন্তু আপনি ভর্তি হতে পারবেন একদম। 51তম বিসিএস যারা মনে করেন স্যার নিবন্ধন পরীক্ষা আমাদের সামনে, আমরা নিবন্ধন দিব। যদি নিবন্ধন আপনি শুধু জেনারেল পার্ট পরীক্ষা দেন, তাহলে জেনারেল পার্ট বাংলা অঙ্ক ইংরেজি জিকে এগুলো সব 4টা সাবজেক্ট আপনাকে পড়াতে হবে। এই পড়লে আপনাকে মাত্র 1250 টাকা পে করতে হবে, তাতেও লেকচার শিট আপনি পেয়ে যাবেন। এরপর যদি মনে করেন স্যার আমার নিবন্ধন সাবজেক্টিভে আমি দুর্বল, তাহলে সাবজেক্টিভ যদি আপনার পড়াশোনা করতে হয়, তাহলে এই সাবজেক্টিভে আপনাকে যদি ভর্তি হতে হয়, তাহলে আপনাকে অবশ্যই 1650 টাকা পে করতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই আপনি লেকচার শিট পেয়ে যাবেন। এখন 10 থেকে 20তম গ্রেডের অনেক চাকরি পরীক্ষা আপনাদের থাকে, যারা ঢাকা শহরে এসে পরীক্ষা দেন। 10 থেকে 20তম গ্রেড এইগুলো চাকরির জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য বলবো, তাদের জন্য 1550 টাকা পে করতে হবে, এবং তাদের জন্য লেকচার শিট বই সবকিছুই ফ্রি। স্যার আপনাদের হটলাইন নাম্বার কোনটা? এই যে উপরে দেয়া আছে হটলাইন নাম্বার 01901519501। ঠিক আছে, এই যে হটলাইন নাম্বারগুলো আছে এগুলোতে কল দিবেন। ঢাকা শহরে সেহরির সময় শেষ কিন্তু, হ্যাঁ সেহরির সময় শেষ। ঢাকা শহরের আশেপাশে যারা আছেন তাদের বলছি আপনার সেহরির সময় কিন্তু শেষ হয়ে গেল আমাদের। ওকে, 5:06 বেজে গেল। দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দ্রুত। আমাদেরও শেষ। আর যাদের আর্থিক সমস্যা থাকবে তাদের বললাম, ওখানে একটা গুগল ফর্ম দেয়া আছে। যাদের আর্থিক সমস্যা আছে তারা অবশ্যই গুগল ফর্মটা পূরণ করে নেবেন। যাদের আর্থিক সমস্যা আছে তাদের বলবো তারা গুগল ফর্মটা একটু পূরণ করে নেবেন। আজকে আমাদের যে আমাদের ক্লাস হলো সেটা হলো আমাদের সকাল 9টায় পেইড ব্যাচের ক্লাস আছে, সকাল 11টায় আমাদের বিসিএস ব্যাচের ক্লাস আছে, এবং 2:30 আমাদের নিবন্ধন ব্যাচের ক্লাস আছে। তো যারা আমাদের প্রতিদিন সকাল 8:30 থেকে রাত 8টার মধ্যে কল দিলেই আপনারা ভর্তির সুযোগ পাবেন। সুন্দর স্ত্রী থেকে বাচ্চারা ভালো স্ত্রী খোঁজে, বা আরবিতে ক্লাস নেয় আমাদের গিলম্যান স্যার। হ্যাঁ, ঢাকাও আজান দিয়ে দিচ্ছে, ইনশাল্লাহ সবাই জামাতে চলে যাবেন আপনারা। ঠিক আছে, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হবে আবার আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।